আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনীতি এখন মানবিক করিডোর ইস্যুটি একটি খুব আলোচিত একটি বিষয় এবং এই আলোচনাটা দেশব্যাপী একটা ঝড় তুলেছে। ঝড় তোলার পেছনে একটা কারণও আছে। কারণ এই মানবিক করিডোরটা বিষয় সিদ্ধান্ত কিংবা বাস্তবায়ন দেওয়ার অধিকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নেই। তারপর তিনি দিয়ে যাচ্ছেন গোপনে গোপনে। এর ভিতরে একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। তবে যাই হোক, মানবিক করিডোরটা কতখানি সার্থক হতে পারে এ বিষয়ে একটু আলোকপাত করা উচিত। স্নায়ুযুদ্ধের পরবর্তী যুগে মানবিক করিডোরের ভাবনাটা বেশ করে ক্ষতিগ্রস্ত বেসামরিক লোকদের সহায়তার জন্য মানবিক করিডোরের ভাবনাটা আন্তর্জাতিক নেতাদের মধ্যে বেশি কাজ করেছে। ইতিপূর্বেও তো দেখা গেছে ওই আজারবাইজান, আর্মেনিয়া কিংবা কঙ্গো, সিরিয়া, তারপর হার্জেগোভিনা বিভিন্ন জায়গাতে এই মানবিক করিডোরটা ওপেন করা হয়েছিল। কোথাও কোথাও বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে, কোথাও বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে না থেকে তৃতীয় পক্ষ মূলত জাতিসংঘের সহায়তায় কিংবা তত্ত্বাবধানে মানবিক করিডোরগুলো ওপেন হয়েছে, কিন্তু ভালো ফলাফলটা কিন্তু কোথাও ভালো আসেনি এ যাবৎ। বাংলাদেশের ক্ষেত্রে যা আসবে এটাও মনে হয় না। এর যুক্তিসঙ্গত কিছু কারণও আছে। কারণ এখানে কাদেরকে সহায়তা করা হচ্ছে বেশি, কাদেরকে সহায়তা করার জন্য এটা করা হচ্ছে? আরাকান আর্মি, এবং তারা কিন্তু নন স্টেট অ্যাক্টর, তাদের কোনো রাষ্ট্র নেই, অথচ তাদের জন্য এটা করা হচ্ছে এবং তাদের সঙ্গে হয়তো আলোচনা করেই এটা করা হচ্ছে। বিশেষ করে এই ধারণা দিয়েছে ডিসেম্বর মাসে, যেটা আমাদের এখন বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান খলিলুর রহমান। আসল কথা এখানে একটু বলে রাখতে হয় যে এরা সব কিন্তু আমেরিকান নাগরিক, আর এদের দ্বারাই সব কিছু হচ্ছে। কারণ এই মানবিক করিডোর শুধু নয়, এই সেন্ট মার্টিন দ্বীপ কিংবা বঙ্গোপসাগরে যে আমেরিকার নজরটা পড়েছে সেই 69 সাল থেকে 70 সাল থেকেই এটা যথেষ্ট প্রমাণ আছে। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত ওই বঙ্গবন্ধুকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি বঙ্গোপসাগরটা আমাদেরকে দেন মিস্টার মুজিব, আমরা স্বাধীনতা দিই। বঙ্গবন্ধু তখন প্রত্যাখ্যান করেছিলেন। এটা রেকর্ড, এটা ইতিহাস। কিন্তু বঙ্গবন্ধু সেটা প্রত্যাখ্যান করেছিলেন। আর তখন থেকেই বিভিন্ন সরকার আমলে আমেরিকান দেন দরবার এটাই করে আসে। যখন সরকার সেটা শোনে না, বাংলাদেশের কোনো সরকার এটা শোনে না, তখন সে সরকারের পতন হয়। আমেরিকার ডিপ স্টেট তখন থেকে এই একমাত্র এই সেন্ট মার্টিন ইস্যু কিংবা বঙ্গোপসাগর এই ইস্যুতেই আমাদের বাংলাদেশের সরকারের পতন ঘটে যাচ্ছে, অথবা সরকার পরিবর্তনের ওরকম যত তাদের চাল আছে তারা একের পর এক দিয়ে যাচ্ছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু সর্বশেষ এসে তারা পছন্দ মতো লোক পেয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আজকে তাকে দিয়ে বাস্তবায়ন করে যাচ্ছে। যদি ডক্টর ইউনূস সত্যিকার অর্থে ওই জুলাই আন্দোলন যেসব কথাগুলো বলেছিল শেখ হাসিনার উৎখাতের ব্যাপারে, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, জনগণই যেহেতু সকল ক্ষমতার উৎস, সেহেতু জনগণের ম্যান্ডেটের সরকার হবে, আর যেহেতু শেখ হাসিনা জনগণকে বাদ দিয়েই সে সরকার গঠন করছে, ভোট পরিচালনা করছে, সেহেতু শেখ হাসিনা থাকা উচিত নয়। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কোন নির্বাচিত সরকার? মানবিক করিডোর দেওয়ার জন্য জনগণের কোনো সিদ্ধান্ত আছে? জনগণের সঙ্গে কোনো আলোচনা আছে? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে প্রত্যেকটা বাংলাদেশের বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে যদি আলোচনা করতে এবং তারা যদি সম্মতি দিত, তাহলে বোঝা যেত যে জনগণের একটা মতামত আছে। কিন্তু সেটা তিনি করছেন না, গোপনে গোপনে করে যাচ্ছেন। কারণ তিনি ভালো করে জানেন যে জনগণ সেটা দেবে না, রাজনৈতিক দলগুলো সেটা দেবে না। আর ডক্টর ইউনূস যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন আমেরিকাকে, সেটা তাকে বাস্তবায়ন করতেই হবে, নাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্যাও আছে। কারণ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না দেন আমেরিকাকে, আর আমেরিকা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন ঘটায় দেয়,
আর পতন তো 24 ঘন্টা থাকতে পারবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো গণভিত্তি নাই, কোনো নির্বাচিত সরকার নয়। আর তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে নেমে আসবে এক মহা বিপদ। কারণ অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার, সংবিধান লঙ্ঘন করে সরকারে আছে, অতএব সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নেমে আসবে। কাজে ডক্টর ইউনূসও বাধ্য হয়ে গেছে। এই একটা কারণ যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিসংঘের মাধ্যমে এই মানবিক করিডোরটা দিতে বাধ্য। আর জাতিসংঘ তো আমেরিকার কথাই উঠে আর বসে। কাজে আমেরিকা জাতিসংঘকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েই তার এই স্বপ্ন, দীর্ঘদিনের এই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছে। কারণ সাগর দখল যার, বিশ্ব রাজনীতি তার। আজকে আমেরিকা বিভিন্ন জায়গাতে দখল করে বেড়াইছে, কিন্তু শুধু পারেনি এখানে। আজকে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে, এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। আজকে এই মানবিক করিডোর যদি বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশ যে অত্যন্ত মহাবিপদে পড়বে, এটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ বাংলা জাতিসংঘের ওই রসদ যে বাংলাদেশে থাকবে, তারপর এখান থেকে যাবে ওই আরাকান আর্মিদের কাছে ওখানে, সেটাকে তো অবশ্যই ওই মিয়ানমার সরকার তো এটাকে ভালো চোখে দেখবেই না, বরঞ্চ বাংলাদেশকে মিয়ানমারের কাছে আবার শত্রু বানিয়ে দিল। এমনি তো ভারতের কাছে বাংলাদেশকে শত্রু বানিয়েছে, আবার মিয়ানমারের কাছে বানাচ্ছে। আজ আরাকান আর্মিদের কাছে কি আছে? কোনো অস্ত্র আছে? রাইফেল ছাড়া। কিন্তু সেদিন ইউনূস থাকবে না, কিন্তু আরাকান আর্মি একটা পরিস্থিতিতে বাংলাদেশকে যদি আক্রমণ করে, প্রতিহত করার মতো মিয়ানমার যদি বাংলাদেশকে সামরিক আঘাত শুরু করে, তাহলে ওই মিয়ানমারের জবাব দেওয়ার জন্য কিংবা তাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর কোনো সক্ষমতা নেই। তাহলে বাংলাদেশ কত বড় ঝুঁকির মধ্যে থাকতেছে। কিন্তু ডক্টর ইউনূস তার ব্যক্তিগত স্বার্থ, তার ব্যক্তিগত অভিলাষ পূরণের জন্য সে এসব করে যাচ্ছে। আজ বাংলাদেশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে যাচ্ছে। জনগণ এখনো বুঝতে হবে কেন। যদি আরাকানের জন্য এতই মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘের যদি এত দরদ, ডক্টর ইউনূসের যদি এত দরদ, তাহলে ওই সাগরের বঙ্গোপসাগরের নারকেল বাড়িয়ে হয়ে সেন্ট মার্টিন দ্বীপের ওই সাইড দিয়ে তো সাগর গোটায় খোলা, ওদিক দিয়ে গিয়ে সে জাতিসংঘের জাহাজ তো সেখানে ল্যান্ড করতে পারে, এবং সেখান থেকে তাদেরকে রসদ দিতে পারে। সেটা খাদ্য হোক অথবা আর কিছু হোক, মূলত খাদ্যই হবে, আর কিছু হোক। কিন্তু বাংলাদেশকে মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে হবে কেন? এবং বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলতে হবে কেন? কাজেই এতদিন যা কেউ কোনো সরকার আমলে আমেরিকা করতে পারেনি, তা ডক্টর ইউনূসকে আজকে ডক্টর ইউনূস, এই জন্যই ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের মানুষ, যে সমস্ত আমেরিকার হয়ে সে কাজ করে যাচ্ছে, আর কারণ নয়। আর মনে হয় তার নোবেল পুরস্কারটা এই জন্যই প্রাপ্তি, তার অর্জন, যে নোবেল পুরস্কার ঝুলিয়ে সে এসব কিছু করতেছে। আবার যে গুঞ্জনটা আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আচ্ছা যদি তাই হয়, তাহলে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চিন্তাভাবনাটা কখন থেকে আসলো? আসছে তো অনেক আগে থেকে। এগুলো সব মেটিকুলাস ডিজাইনেরই অংশ, আমেরিকার সাজানো, জাতিসংঘের সাজানো। এটাতে বহু প্রমাণ হয়েছে। কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশনে ওই ভলকার তুর্ক যেভাবে গণ অভ্যুত্থানকে সফল করেছে, এটা তো ছাত্র জনতা করেনি, করেছে তারাই। কিন্তু তাদের তো একটা প্ল্যান আছে। আজকে ডক্টর ইউনূসকে সেইভাবেই সাজিয়ে পাঠানো হয়েছে এই করিডোরটা তৈরি করার জন্য, এবং আমেরিকার সেনাবাহিনী স্থায়ীভাবে থাকার জন্যই। আজকে সেটাতে প্রমাণ হচ্ছে। না হলে জনগণের সঙ্গে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সিদ্ধান্ত নেই, আলোচনা নেই, একাই অবৈধভাবে
গোপনে গোপনে চুক্তি করে যাচ্ছে। শুধু এটাই নয়, এবং আরও তার উচ্চাভিলাষের আশায় যে শোনা যাচ্ছে যে অ্যান্থনি গুতেরাসের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মহাসচিব হতে যাচ্ছে। তাহলে শেখ হাসিনার সরকারের পতনের পুরস্কার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য পুরস্কার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছে, আর ওই সেন্ট মার্টিন দ্বীপ, বঙ্গোপসাগর কিংবা এই মানবিক করিডোরের নামে এই আমেরিকার সৈন্যদেরকে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করার পুরস্কার হিসেবে তিনি আজকে জাতিসংঘের মহাসচিব হবেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের উচ্চাভিলাষগুলোই আজকে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে, বাংলাদেশকে হুমকির সম্মুখীন করেছে। তাহলে আমরা কি বলবো এখন? এত যুক্তিসঙ্গত কারণও আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন নেতৃত্ব দিয়ে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। দেখুন, আজকে যে ব্যক্তিটা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে, আজ তার কথাই আমাদের বঙ্গবন্ধুকে কিনা করা হচ্ছে। দেশবাসী এখনো বুঝুন যে বাংলাদেশের অস্তিত্ব কোথায়। আজকে দুঃখজনক হলেও সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে এখন সমস্ত বাংলাদেশের অস্তিত্বকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, আর জামাতে ইসলাম নীরব। তাহলে এই জামাতে ইসলাম কি আমেরিকার দালাল হিসাবে বা এজেন্ট হিসাবে প্রতীয়মান হচ্ছে না? তাহলে এরা কোথায়? কিসের ইনকলাব জিন্দাবাদ আর ইসলাম জিন্দাবাদ? আর এটাও তো ঠিক, বাংলাদেশে পাকিস্তান 47 সাল থেকে এ যাবৎ বিশেষ করে 5ই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের দেশের ইসলামগুলো যেভাবে সহায়তা পেয়েছে, ইসলামগুলো যেভাবে সেবা পেয়েছে, মাদ্রাসা মসজিদ শেখ হাসিনার কাছে আর কোনো সরকার পায়নি, অথচ সেগুলো তাদের বিবেচনায় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ইউনূসের কাছাকাছি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতা মেনে নিচ্ছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে যা করছে তা সে ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছে এই জামাত ইসলাম। এদের আজ পর্যন্ত দেশের চরিত্র পরিবর্তন হলো না, শুধু সরকারের ছত্রছায়া থেকে এবং সরকারের স্বাদ গ্রহণ করাই এদের ইচ্ছা। জনগণের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। জনগণ কি চায় সেটা তারা কোনো সময় মনে করেনি। কিছু নির্বোধর্মান্ধ লোকগুলো শুধু ওই পাঞ্জাবি আর টুপি অর্থাৎ সুন্নাতি পোশাক পরে তারা ভুলে যায়। আশ্চর্য এদেশে মানুষ। তবে যাই হোক, দেশবাসী বুঝুন যে এই যেভাবে মানবিক করিডোরের নামে গোপনে গোপনে আমেরিকাকে মানে জাতীয় সংঘের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওই অংশটা দিয়ে দিচ্ছে বা চুক্তিপত্র হয়ে গেছে, এটা দেশের জন্য আশীর্বাদ না অভিশাপ। বিশ্ব রাজনীতি একটু নজর দিন। এ যাবৎ দেখেছেন যে আমেরিকা যেখানে গেছে সেখান থেকে ফেরত কেউ গেছে? বাংলাদেশটা একটা ছোট্ট দেশ। আজ ভারতের কাছে শত্রু, আজ শত্রু বানিয়ে ফেলেছে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে মিয়ানমার সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস শত্রু বানিয়ে দিল বাংলাদেশকে, যে বাংলাদেশকে একটা ঝুঁকির মধ্যে রেখে আজ তিনি বিদায় হবেন এবং তিনি সেই উচ্চাভিলাষে মত্ত জাতিসংঘের মহাসচিব হবেন। আর জাতীয় সংঘের মহাসচিব হতে গিয়ে বাংলাদেশকে তিনি শেষ করে দিচ্ছেন, বাংলাদেশকে অন্যের হাতে তুলে দিয়ে তিনি জাতিসংঘের মহাসচিব হচ্ছেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কোন ধরনের সন্তান? নিশ্চিত বলতে হবে বাংলাদেশের এক অভিশপ্ত সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজে দেশবাসী এখনো মূল্যায়ন করতে শিখুন, এক তো ভাবতে শিখুন। শুধু অন্ধভাবে কাউকে সমর্থন অথবা অন্ধভাবে কাউকে কটাক্ষ বা অন্ধভাবে কারোর সমালোচনা না করে, আমি জানি যে আমার এই কথাগুলো
একটা গোষ্ঠী আছে, তাদের কাছে অত্যন্ত অ্যালার্জির মতো হয়ে যাবে, তারা বিভিন্ন কথাবার্তা আমার বিরুদ্ধে বলবে, কিন্তু তারা বুঝবে সেদিন, যেদিন করা কিছু থাকবে না, হয়তোবা সেদিনও তারা বুঝবে না, তারা এতটাই অন্ধ, তারা হয়তো আমেরিকার শাসনটাও মেনে নেবে। যাই হোক, দেশপ্রেমিক মানুষ বিষয়গুলো খুব ভাবুন। হয়তো আমার কথাবার্তা বলার মধ্যে দিয়ে ভুলও হতে পারে, যেটাই হয়তো শুরু করা উচিত ছিল সেটাই শেষ করেছি, আর যেটা দিয়ে শেষ করলাম সেটাই হয়তো প্রারম্ভেই বলা উচিত ছিল। তবে যাই হোক, আজকে দেশের সামগ্রিক পরিস্থিতি মন বড় বিক্ষিপ্ত, সে বিক্ষিপ্ত মনে কথাগুলো বললাম। আপনারা আপনাদের অনেক বড় মাপের জ্ঞান দিয়ে আমার এই কথাগুলোকে মূল্যায়ন করবেন, এবং এই যে অসাংবিধানিক অনির্বাচিত একটা ষড়যন্ত্রমূলক সরকার দেশকে নিয়ে যে কী ষড়যন্ত্র করছে, এ ব্যাপারে গভীরভাবে ভাববেন বলে আমি আশা করি। বিশেষ করে মূলত আমি রাজনৈতিক দলগুলোর প্রতি এই অনুরোধ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।